নমস্কার, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি। সকল শ্রোতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের পর্বে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প রাত্রির দ্বিতীয় প্রহর গল্পটি শুরু হলো। বড়দা আমাদের সবাইকে শুনিয়ে বলল, ওস্তাদ কাপি খাঁ সেতার শুনেছ কেউ? ক্লাবের পাঠাগারে আমরা কয়েকজন নীরবে বসে সাময়িক পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম। অমূল্য পত্রিকা থেকে চোখ তুলে কিছুক্ষণ ভ্রুকুটি করে রইল, তারপর বলল, মতলবটা কি? নতুন আষাঢ়ে গল্প তৈরি করেছ, তাই শোনাতে চাও? বড়দা কর্ণপাত করল না, গল্প আরম্ভ করে দিল। পুজোর ছুটিতে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। আমার ছোট শালা শুভেন্দুর ভারী গান বাজনার শখ। একদিন আমাকে বলল, জামাইবাবু, ওস্তাদ কাপি খাঁ সেতার শুনতে যাবেন? ওস্তাদ যে আমাকে খুব ভালোবাসেন। কয়েকদিনের জন্য শহরে এসেছেন, ডাক বাংলোতে আছেন। আমি খবর পেয়ে ছুটে গিয়েছিলাম। তিনি বললেন, আজ রাত্রে যখন আর কেউ থাকবে না, তখন বাজনা শোনাবেন। যাবেন নাকি আপনি আমার সঙ্গে? নেই কাজ তো খই ভাজ। উচ্চাঙ্গ গান বাজনার প্রতি আমার বিশেষ আসক্তি নেই। ধ্রুপদ, চৈতাল, ধামাল, দশকষি বুঝি না। রবীন্দ্রসঙ্গীতেই আমার আত্মা পরিতুষ্ট। কিন্তু বিনা মাসুলে যখন এত বড় একজন ওস্তাদের বাজনা শোনার সুযোগ হয়েছে, তখন ছাড়ি কেন? বললাম, আচ্ছা যাব। রাত্রে আন্দাজ 9টার সময় খাওয়া দাওয়া সেরে ডাক বাংলোতে উপস্থিত হলাম। জায়গাটা বেশ নিরিবিলি, পাঁচিল ঘেরা উঁচু ভিতের বাড়ি। বাড়ির সামনেটায় 4 ফুট উঁচু চাতাল। ওই চাতালের ওপর আলোয়ান গায়ে দিয়ে একটি বৃদ্ধ বসে আছেন। তার পাশে একটি সেতার শোয়ানো রয়েছে। পরিষ্কার চাঁদের আলোয় ওস্তাদজিকে দেখলাম। লম্বা একহারা চেহারা, মাথায় পাকা বাবরি চুল, চিবুকে ত্রিকোণ দাড়ি। বয়স অনুমান করা শক্ত, তবে 70-এর কাছাকাছি হবেই। শ্যালক ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। ওস্তাদজি স্নিগ্ধ স্বরে বললেন, এসো বাবা, সঙ্গে ওটি কে? সানা পরিচয় করিয়ে দিল। আমিও হিট হয়ে প্রণাম করলাম। ওস্তাদজিকে দেখে তিনি হিন্দু কি মুসলমান একথা মনে আসে না। মনে হয় তিনি একটি প্রশান্ত চিত্ত সাধক। সাধকের জাত নেই। সানা জিজ্ঞেস করল, আজ কেউ আসেনি? ওস্তাদজি একটু ম্লান হেসে বললেন, এসেছিল কয়েকজন রইস লোক। আধ ঘন্টা বাজনা শুনে বাবা দিতে দিতে চলে গেল। কেউ কিচ্ছু বোঝে না। গুণীজনের পক্ষে অরসিকেশু রসস্ব নিবেদনম কতখানি পীড়াদায়ক তা জানি বলেই নিজের কথা ভেবে মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠলাম। ওস্তাদজি যাতে আমার অজ্ঞতা ধরতে না পারেন, সেই বিষয়ে সতর্ক থাকা দরকার। ওস্তাদজি সেতারের উপর হাত রেখে সানাকে বললেন, কি শুনতে চাও বলো। সানা হাত জোর করে বলল, অনেকদিন আপনার মালকুশ শুনিনি। ওস্তাদজি আস্তে আস্তে সেতারটি কোলে তুলে নিলেন, তারের উপর মৃদু স্পর্শ করলেন। তারগুলি রন রন করে উঠল। তারপর তিনি সেতারের কানে মোচড় দিয়ে তারগুলি বেঁধে নিতে নিতে বললেন, এখন হেমন্তকাল, রাত্রি দ্বিতীয় প্রহরও আরম্ভ হয়ে গেছে। মালকুশ বাজাবার উপযুক্ত সময় বটে। চারিদিকে জ্যোৎস্না রিমঝিম করছে। দূর থেকে শহরের যেটুকু শব্দ আসছে, তাও যেন দূরত্বের দ্বারা মোলায়েম হয়ে আসছে। ওস্তাদজি যন্ত্র বেঁধে নিয়ে বললেন, মালকুশ বাজাচ্ছি। একটা কথা বলে রাখি, যদি কিছু দেখতে পাও
ভয় পেও না। ওস্তাদজি নিতান্ত সৎভাবেই কথাটা বললেন, কিন্তু আমি সচকিত হয়ে উঠলাম। ওস্তাদজি আমার দিকে চেয়ে বললেন, মালকোষ যদি শুদ্ধভাবে বাজানো যায় তাহলে জিন আসে। ওরা মালকোষ রাগ শুনতে বড় ভালোবাসে। জিন আরব দেশের দৈত্য বিশেষ। আমি ভূত প্রেত নিয়ে অনেক নাড়াচাড়া করেছি, কিন্তু জিন জাতীয় জীবের সঙ্গে কখনো মোলাকাত হয়নি। ওরা আরব রজনীর কাল্পনিক প্রাণী, এই ধারণাই ছিল আমার। এখন মালকোষ শোনার জন্য তারা আসতে পারে এই কথা ভেবে মনটা বেশ উৎসুক হয়ে উঠল। ওস্তাদজি বাজাতে শুরু করলেন। লক্ষ্য করলাম তার হাতের আঙুলগুলো লোহার তারের মতো পাকা পাকা, কিন্তু সেতারের তারের ওপর তাদের স্পর্শ কি নরম, যেন ফুলের বাগানে মৌমাছি গুঞ্জন করে বেড়াচ্ছে। তিনি প্রথমে খুব ঠায়ে বাজাতে শুরু করলেন, তারপর আস্তে আস্তে তালের গতি দ্রুত হতে লাগলো। আমি উচ্চ সঙ্গীতে সমজদার নই, কিন্তু শুনতে শুনতে তন্ময় হয়ে গেলাম। কি যেন ওই সুরের মধ্যে টুকরে টুকরে মাথা কুটে কুটে কাঁদছে, যেন অব্যক্ত কণ্ঠে বলছে, আমাদের দুঃখের নাহি ওষ। আমার শালা সত্যিকারের রসদগুলো সে মাথা নাড়ছে না, অন্যে তাল দিচ্ছে না, ঘাড় নিচু করে স্থির হয়ে বসে আছে। আমিও একটা নিবিড় অনুভূতির মধ্যে ডুবে গেছি। এইভাবে কতক্ষণ কেটে গিয়েছি জানি না, বোধহয় 20-25 মিনিট হবে। একসময় অনুভব করলাম নাকে একটা গন্ধ আসছে, তীব্র। স্থানকাল বিবেচনায় গন্ধটা স্বাভাবিক নয় মোটেই। শুকনো তামাক পাতার কড়া গন্ধ। এতক্ষণ অর্ধ নিমিলিত নেত্রে বাজনা শুনছিলাম, এখন চোখ আর একটু খুলে এদিক ওদিক তাকালাম। কই, তামাক পাতা তো কোথাও নেই। ওস্তাদজি ঘাড় গুঁজে বাজিয়ে চলেছে। আমার শালা নিবাত নিষ্কম্প বসে আছে। অন্য মানুষও কেউ আসেনি। তবে হঠাৎ নজর পড়ল চাতালের নিচে মাটির উপর। প্রায় একবার গোড় গোড় করে উঠল। আমি বসেছিলাম 4 ফুট উঁচু চাতালের কিনারা ঘেঁষে। নিচে নজর পড়তেই বুঝলাম গন্ধটা কোথা থেকে আসছে। ঠিক চাতালের নিচে একটা প্রকাণ্ড মানুষ উপর হয়ে শুয়ে আছে। চাঁদের আলোয় তার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছি। নিকশের মতো কালো গায়ের রং, 8 হাত লম্বা তাগড়া শরীর, সর্বাঙ্গে লোহার সোনার মতো রুয়া খাড়া হয়ে রয়েছে। 2 বাহু দিয়ে মাথাটা বেড় নিয়ে দৈত্য পড়ে আছে। ভূত প্রেত দেখে দৌড়িয়ে ওঠার দিন আমার নেই, কিন্তু সাষ্টাঙ্গ প্রণামরত বিরাট দৈত্যটাকে দেখে বুকের রক্ত হিম হয়ে আসতে লাগলো। তারপর ঘাড় বেঁকিয়ে দেখি আমার ঠিক পিছনে আরো একটা দৈত্য লম্বা হয়ে শুয়ে মালকোষ শুনছে। আর একটু হলেই হাও মাও করে উঠেছিলাম আর কি। অতি কষ্টের সামনে নিলাম, তারপর চোখ বুজে পড়ে রইলাম। চোখ খুলে তাকাবার সাহস নেই। হয়তো দেখব আরো অনেকগুলো 8 হাত লম্বা জিন ভূমিষ্ঠ হয়ে মালকোষ শুনছে। ভাই, আমি নানা জাতের ভূত দেখিয়েছি, কিন্তু ভূতের গা দিয়ে তামাক পাতার গন্ধ বেরোয় এবং তারা উপর হয়ে শুয়ে মালকোষ শুনতে ভালোবাসে, এই কথা জানা ছিল না। আরব উপন্যাসেও কিছু লেখেনি। হয়তো আরব দেশের ভূত এমনিই হয়। মালকোষ সুরটা কিন্তু খাঁটি ভারতীয় সুর। তার আদি নাম মল্লকৌশিক। ওস্তাদজির বাজনা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। যেন একটা মর্মন্ত বিলাপ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল। ওস্তাদজি কিছুক্ষণ সেইভাবে বসে রইলেন, তারপর আস্তে আস্তে সে তার নামিয়ে রাখলেন। আমি চোখ বুজে বসে বসে অনুভব করলাম তামাক পাতার গন্ধটা মিলিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালাম, কাউকেই দেখতে পেলাম না। জিনের তাহলে চলে গেছে। ওস্তাদজি বোধহয় বুঝতে পেরেছিলেন
আমার দিকে সপ্রসন্ন চোখে চাইলেন। ওরা এসেছিল নাকি? আমি বললাম, এসেছিল। তিনি তৃপ্ত স্বরে বললেন, আজ বাজনা ভালো হয়েছে। মন বসে গিয়েছিল। তোমরা ভয় পাওনি তো? এতক্ষণে শালার ধ্যানভঙ্গ হলো। সে পকেট থেকেই একটা রুমাল এবং একটি গিনি বার করল। গিনি রুমালের উপর রেখে রুমাল ওস্তাদজির পায়ের কাছে রাখল। তারপর লম্বা হয়ে তাকে প্রণাম করল। তার ভূমিষ্ঠ প্রণামের ভঙ্গি দেখিয়ে মনে হলো সেও একটা ছোটখাটো জিন।